আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ অনেকদিন পর, বেশ একটা দীর্ঘ বিরতির পর আমাদের সঙ্গে আলোচনার জন্য আবার হাজির হয়েছেন। মানে আমন্ত্রণ করেছি, উনি অনেক দীর্ঘ বিরতির কারণে একদিন ছিলেন না, এখন ঢাকায় এসেছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আমরা জানি আপনি এই মাঝখানে কয়েক সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মতো হয় দেশের বাইরে ছিলেন, বিভিন্ন দেশে ঘুরেছেন। নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আমাদের দেশটা এখন কেমন চলছে, একজন নোবেল বিজয়ীর হাতে পড়েছে, উনি কেমন চালাচ্ছেন। এ ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি কি আপনাকে হতে হয়েছে আপনার পুরনো কলিগদের সঙ্গে, কাছে অথবা নতুন কারো কাছে? অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমিও এটাই নিয়ে ভাবছিলাম। আমি মাত্র 2 দিন আগে দেশে ফিরেছি আর কি। বিভিন্ন জায়গায় গেলাম, এর মধ্যে বালি, ইন্দোনেশিয়া, তারপরে গেলাম তাইপে, তাইওয়ান, টোকিও, ইয়োকাহামা, তারপর সিউল, সাউথ কোরিয়া, পাতায়া এবং ব্যাংকক হয়ে আমি ফিরেছি। যাই হোক, স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি আমার পুরো বন্ধু বান্ধব যারা ওইসব দেশে থাকে তাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যখনই শুনেছি আমি বাংলাদেশের প্রায়, মানে এটা ধরুন ইউরোপ আমেরিকা তো না, তারপরেও বলছে যে বাংলাদেশ মানে আর ইউ ফ্রম ইন্ডিয়া। তো আমি বললাম না, এটা তো বাংলাদেশ একটা আরেকটা আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী। যাই হোক, এসব কথা বলার পরেও তারপরে অধিকাংশই কোনো খবরই নাই যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা বিদায় নিয়েছে, নতুন সরকার আসছে, ডক্টর ইউনূসের মতো একজন আহ, সারা পৃথিবীব্যাপী যাকে লোকজনে চেনে, তিনি ক্ষমতায় আছেন, এরকম কোনো কোনো জায়গায় আমি এরকম কোনো কথা শুনি নাই। বা আমাকে জিজ্ঞেস করলে যখন আমি উত্তর দিয়েছি বলছে যে না, আমরা তো এরকম মানে অ্যাওয়ার না এটা। তো যা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হয়তো সাধারণ মানুষ হয়তো নাও জানতে পারে অত। কোরিয়াতে খালি আমার এক মানে যে আমাকে নিয়ে ঘুরিয়েছে, উনি একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক, কেমন খুবই মানে লেখাপড়া জানা মানুষ। উনি বললেন হ্যাঁ আমি জানি তোমাদের দেশে কিছু একটা হয়েছে, কিন্তু এখন মানে দায়িত্বে, দেশের দায়িত্বে কে আছেন এটা তো জানি না। যা হোক, পরে জাপানে যখন গেলাম, জাপানে আমার পুরনো সাংবাদিক বন্ধুরা যারা আছে, আপনি হয়তো জানেন আমি আসাই সিম্বনের করেসপন্ডেন্ট ছিলাম বাংলাদেশে দীর্ঘ 5 বছর। তো যাই হোক, আমার আরো বন্ধু বান্ধব ছিল ওখানে ওয়াশিংটনে, যারা আমরা একসাথে কাজ করেছি, যেমন ইয়োমোরি সিম্বন, আপনি হয়তো জানেন যে জাপানের সবচেয়ে সর্বাধিক প্রচারিত আহ, দৈনিক, এটা প্রায় প্রায় 1,20,00,000 তার সার্কুলেশন। তারপরে কিয়োডো নিউজ এজেন্সি, যেটা আমাদের একটা সবচেয়ে বড় নিউজ এজেন্সি, তার এডিটর হিরোকি সুগিতা, এর নাম হলো টাকাশি সাকামোতো। তো ওরা আমাকে লাঞ্চে দাওয়াত দিল। তারপরে আমার আরেক বন্ধু জিজি প্রেসের কেন কারুবে, সে ডিনারের দাওয়াত দিল। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে হ্যাঁ বাংলাদেশ কি অবস্থা। তো ওরা বললো যে হ্যাঁ, হাসিনা তো এখন ইয়ে নাই, কিন্তু দেশ এখন কে চালাচ্ছে। আমি বললাম যে আমি একটু অবাক হয়ে গেলাম তোর প্রশ্ন, সাংবাদিক এত এই লেভেলে, ওয়াশিংটনে ব্যুরো চিফ ছিল এরা সব। তারপরে আমি বললাম যে কেন তুমি ইউনুস সাহেবের না, ডক্টর ইউনুস নাম শুনো নাই, নোবেল? ও ইয়াস ইয়াস, বাট ইজ হি ইন চার্জ নাও? তো আমি বললাম যে হ্যাঁ, তো এটা তোমরা জানোই না? বললো যে না, দেখো আসলে নানান ইয়েতে এগুলা ইয়ে হয়, করা সম্ভব হয়নি। আমার কাছে তখনই আমার মনে হলো যে আমরা এই যে প্রধান প্রধান উপদেষ্টার অফিস থেকে বা বাংলাদেশি খবরের কাগজে বারবার করে প্রচার করা হচ্ছে যে উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের মানে একটা ওলট পালট হয়ে গেছে, সারা বিশ্ব বাংলাদেশকে চিনছে এবং আহ, বাংলাদেশ নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা। তো সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে অন্যান্য দেশের সাধারণ মানুষের কথা তো ঠিক আছে, তারা না জানারই কথা, কিন্তু জাপানের এইরকম বিখ্যাত পত্রিকা এবং নিউজ এজেন্সির মানে মানে এডিটর ইন চিফ ছিল, ইয়ে ছিল, এরা পর্যন্ত বলছে যে এরকম তো কোনো মানে কি হয়েছে, তো মানে এখন কি আছে আমরা তো মানে জানিও না, চিন্তা করতে পারি। তার কারণ প্রত্যেকটা দেশেরই প্রত্যেক তাদের নিজস্ব সমস্যা নিয়ে সবাই বেশি ব্যস্ত। একমাত্র তাদের এক সব জায়গায় আলোচনা একটা দেখলাম ট্রাম্পের ওই ট্যারিফ নিয়ে, সবাই এটা নিয়ে খুব চিন্তিত হয়। স্বাভাবিকভাবে বাংলাদেশের সেখানে তো স্থান হওয়ার কথা না। তো যাই হোক, কিন্তু আমাদের এখানে ন্যারেটিভটা বারবার করে প্রচার করা হচ্ছে যে উনি রক স্টার, উনি সারা বিশ্ব জয় করে ফেলছে আমাদের। এই জিনিসগুলো আমার কাছে খুব মানে
মানে অবাক লাগছে এবং অদ্ভুত লাগছে যে এই ধরনের প্রচারণা গুলা কেন চালানো হয়। তাহলে ঠিক এটা আমি আছে, আমি মানলাম যে যে প্রচারণাগুলি হচ্ছে, যেমনি রকস্টার অথবা বিশ্ব জয় করে ফেলেছেন, এগুলো যদি নাও হয় অথবা হয় আমি জানি না ঠিক। আপনার আপনার নিজস্ব তো একটা মূল্যায়ন আছে। আপনি কি দেখছেন গত 10 মাসে, প্রায় তো 10 মাস হয়ে গেল, 10 মাসে সামান্য কয়েকদিন কম আছে, এই সময়ে ডক্টর ইউনূস যেভাবে দেশটা পরিচালনা করছেন, আপনার বিবেচনায় আপনি ওনাকে কেমন দেখছেন? আপনি ওনাকে 10-এর মধ্যে কত মার্কস দেবেন? আচ্ছা, আম, আমি এটা নিয়ে আমি গত আপনার সঙ্গেও মনে হয় বসেছিলাম আগে, এটা ডক্টর নিউজের পারফরমেন্স নিয়ে। এবং গতকালকে আমি একটা খুব বড় লেখা লিখেছি এটার উপরে, যে বর্তমান যে নৈরাজ্যকর অবস্থা এটার জন্য দায়ী কে। এটা ছিল হেডলাইন। আমি সেখানে বলেছি যে এটার জন্য সম্পূর্ণভাবে এবং এককভাবে দায়ী হলো ইউনূস সাহেব, অন্য কেউ না। এবং সেটা তারপরে আমি ব্যাখ্যা করেছি যে কেন। কারণ সত্যি কথা বলতে কি, আপনি নিজেও জানেন যে আমরা খুব আশাবাদী ছিলাম যখন সৈয়দাতের হাসিনার পতন হলো এবং দেশটাকে ওলট পালট করে দিয়ে গেছিল লুটপাট করে। তা ভাবলাম যে এইবার এসে একটা ভালো লোকের হাতে পড়েছে এবং তারা এই দেশটাকে খুব ভালোভাবে চালাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যত দিন যেতে লাগলো ততই আমি দেখতে থাকলাম যে তিনি একমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া কেমন আর দেশের জন্য তেমন কিছু করেছেন বলে আমার মনে হলো না। হ্যাঁ, যেমন একটা দেশের সরকার ভালো কি মন্দ কিংবা কিভাবে চলছে, এটা সাধারণ মানুষের কিন্তু প্রথম জানার জায়গা হলো বাজার, মানে আমরা যেখানে বাজার টাজার করতে যাই, মাছ মাংস সবজি কিনতে যাই সেখানে। আর 2 নম্বর হলো রাস্তা। কেমন? তো বাজারে নিয়ে আসার পরে আগেও যেমন ছিল যে 80 টাকা দিতে আমি কোনো সবজি পেলাম না। কেমন? আচ্ছা, চালের দামও আগের মতোই আরো বেড়েছে একটু। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি ডক্টর ইউনূসকে তো একটু সময় দিবেন, উনি তো বেশি দিন সময় পাননি। উনি হ্যাঁ, কিভাবে তো সেটা এই যে না সময়টা ওইটাই হলো আসল কথা। ওই যে ইংরেজিতে বলে না যে মর্নিং শোজ দি ডে। কেমন যে দিনটা কিভাবে শুরু হয়েছে। আমরা তো ওনাকে সময় দিয়েছিলাম অনেক, কিন্তু আমরা তার কতগুলো কাজকর্ম দেখে মানে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি এবং অবাক হয়েছে যে উনি এটা কেন। যেমন ওই আগের আমলের মতোই উনি কথায় কথায় বিদেশে চলে যান এবং এসেই বলা হচ্ছে যে বিদেশ জয় করতে আসছে। কিন্তু বিদেশি, আমি তো মোটামুটি বিদেশি পত্র পত্রিকা বা টেলিভিশন এগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমি তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও। আর বলছে যে উনি যাওয়ার সাথে সাথে বিলিয়ন বিলিয়ন ডলার এসছে, এসে যাওয়া কোনো কিছুই হচ্ছে না এগুলো। কেমন? তো এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো দেওয়া হচ্ছে, এটা কার জন্য, কিসের জন্য? তারপরে যেটা করছেন, উনি নিজের সমস্ত লোকজনকে এনে চাকরি দিচ্ছে। তার নিজের আপন ভাইকে ডেপুটি প্রেস সেক্রেটারি, তারপরে লামিয়া মোর্শেদ ভাইকে ওনার না, যে ভাইয়ের ছেলেকে, ভাইয়ের ছেলেকে। ভাইয়ের ছেলে বললাম, ভাইপো। হুম। হ্যাঁ, তো অপূর্ব জাহাঙ্গীর যেটা আছে। যাই হোক, তারপরে এই লামিয়া মোর্শেদ ওনার ইউনুস সেন্টারের পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর, তাকে উনি এনে এসডিজি বিষয়ক মুখ্য কোঅর্ডিনেটর মানে চিফ কোঅর্ডিনেটর বানিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আপনি নিজের অফিস চালানোর জন্য আপনার নিজের বিশ্বস্ত লোকজন আনতে পারেন, কিন্তু তার পদবি দিয়েছেন চিফ কোঅর্ডিনেটর এসডিজি, মানে জাতিসংঘের একটা কর্মসূচি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ, তো এখন এইটার পরে আপনি তাকে এনে আপনি কি নিজে বলতে পারবেন? আমি অন্তত জানি না যে গত 10 মাসে লামিয়া মোর্শেদ এসডিজি নিয়ে কয়টা মিটিং করেছে, কার সাথে করেছে। কেমন? তো আমি দেখতে পাচ্ছি যে সে ডক্টর নিউজ যখনই বাইরে যাচ্ছে তার সাথে সেও যাচ্ছে অন্যান্যদের সঙ্গে। আর এখানে এসে সে নোট নিচ্ছে, তখনই কেউ তার সাথে দেখা করছে, নোট নিচ্ছে। তাহলে আমার প্রশ্ন, আপনি তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানাইলেন না কেন? আপনি এসডিজি চিফ কোঅর্ডিনেটর কেন এই পদবিটা রাখতে গেলেন কেন? কেমন? তো এটা তো আপনার মনে করেন তাতে কি হয়েছে? আমি মনে করি যে এগুলো অনৈতিক কাজ। তারপরে উনি ওনার গ্রামীণ ব্যাংকের ওনার যে কলিগ ছিল নুরজাহান বেগম, তাকে এনে উনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন। তারপরে উনি বিদেশ থেকে মানে এক একজনকে ধরে নিয়ে আসতেছে, এসে বলতেছে এরা সাংঘাতিক মেধাবী, সমস্ত স্মার্ট লোকজন। যেমন খলিল সম্পর্কে, খলিলুর রহমান, তাকে বানালো প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ ফর এই আহ, রোহিঙ্গা ইস্যু আর কি। কেমন? আচ্ছা, তারপরে আমাদেরকে বলা হইলো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো এখানে, আমি মনে হয় আপনাকে আপনার অনুষ্ঠানে বলেছিলাম, তাকে পাঞ্জাবি টাঞ্জাবি পরাইয়া মানে কক্সবাজার নিয়ে যেয়ে ও বলে দিল যে এখানে আগামী এপ্রিলে এই সমস্ত রোহিঙ্গারা চলে যাবে। উনি দিনুস সাহেব নিজেও বললেন যে আগামী ঈদের আগে ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারবেন। ঠিক তার একদিন পরেই
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এই লোকটাকে আমার কিছুটা সৎ মনে হয় আর কি, যে কথাবার্তায় সততা আছে। সে বললো এটা তো কোনো সম্ভবই না কোনোভাবেই, তার কারণ ওখানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কোনোভাবেই রোহিঙ্গারা ফেরত দিতে পারবে না। আচ্ছা, তো এই খলিল সাহেবের সব মানে কৃতিত্ব ওইখানেই শেষ। কেমন? এরপরে তাকে, আর তার বিরুদ্ধে একটা নারী ঘটিত একটা ব্যাপারে মার্ডার সুইসাইডের আমি তিনটা লেখা লিখেছি এটার উপরে, কেমন, খলিল পক্ষে দিয়ে। আচ্ছা, সেখানে উচিত ছিল যখন এরকম একটা অভিযোগ আসছে, তাহলে এটা একটা তদন্ত করা। সেদিকে তো ইউনূস সাহেব গেলেনই না, উল্টা তাকে আরো প্রমোশন দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আচ্ছা, কিসের জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, কি কার সাথে কি করবে? তো যাই হোক, এইসব জিনিসগুলো নিয়ে উনি একের পর এক, তারপরে ওই যেটা বললাম, গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল সরকারের 25%, কেমন, সেটাতে উনি নির্বাহী আদেশে 25% থেকে কমিয়ে 10%-এ নিয়ে আসে। উদ্দেশ্যটা কি? যে এখানে কারো কোনো আমি আমি সবকিছু চালাবো, কেমন। আচ্ছা, তারপরে ওই যে গ্রামীণ কি বলে বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার গ্রামীণ ম্যান পাওয়ার এক্সপো, মানে যত রকমের আছে সমস্ত কিছু একটার পর একটা নির্বাহী আদেশে উনি করে যাচ্ছেন এগুলো। আর তিনি আরেকটা কথা বলছেন বারবার করে, আগে বলেছিলেন আমি আইনের শাসনে বিশ্বাস করি। আমরা আশা করেছিলাম যে বিচার বিভাগটাকে উনি সংস্কার করবেন সবার আগে, এবং বিচার বিভাগের উপর যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে বা স্বাধীনভাবে কাজ করে সেটা তিনি নিশ্চিত। তিনি এসেই কি করলেন, তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল 1500 কোটি টাকার কর ফাঁকির মামলা, উনি নির্বাহী আদেশে সেটা বাতিল করেন। উনি 666 কোটি টাকার কর মকুব করালেন নির্বাহী আদেশের মাধ্যমে। আমার প্রশ্ন, এইসব যখন আমি দেখতে পাচ্ছি, খালি তখন মনে হচ্ছে যে কি বলার, এই লোকটা কি দেশের মঙ্গলের জন্য আসছে না নিজের মঙ্গলের জন্য আসছে? তিনি এই কাজগুলো কেন করছেন? এটা আমার মানে আমি বুঝতেই পারছি না যে এটার উদ্দেশ্যটা কি, উনি কি দেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার, আনফর্চুনেটলি। তারপরে অহেতুক কিছু মানে এইগুলা নিয়ে যখনই আলোচনা, কোনো কিছু আলোচনা হয়, সঙ্গে সঙ্গে উনি কি করেন, আরেকটা ইস্যু তৈরি করেন। যেমন আহ, এখন ওই যে করিডোর দেওয়া, মানবিক করিডোর দেওয়া, তারপরে চিটাগং পোর্টকে অন্যদের ম্যানেজমেন্ট আরেকজনের কাছে দিয়ে দেওয়া। প্রথম কথা বলতে, এটা তো আমাদের প্রায়োরিটি না। আমাদের প্রায়োরিটি, আপনি যে জন্য আসছিলেন এখানে, প্রথমে বসেছিলেন যে আপনি দেশের সার্বিক পরিস্থিতি আপনি ঠিক করবেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিছু ঠিক হয় নাই। এক এক দল এক এক সময় এসে এক এক রকমের দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে, রাস্তাঘাট বন্ধ। তারপরে উনি এমন ভাবে আমলা নির্ভর হয়ে উঠলেন, ব্যুরোক্রেসির উপর এমন ভাবে ডিপেন্ডেন্ট হয়ে উঠলেন যে তারা যেভাবে বলতেছে সেইভাবে উনি কাজ করতে, মানে কাজ করতে বাধ্য করা। এখন উনি বলতেছে যে আগে বলছিলেন কি যে আওয়ামী দোসররা সব প্রশাসনে বসে আছে, তারা সহযোগিতা করছে। আচ্ছা, ভালো কথা। তারপরে এখন উনি আবার বলতে শুরু করেছে যে বিএনপি জামাতের সব লোকজন অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জায়গায় বসে গেছে, এই জন্য কাজ করতে দিচ্ছে। তাই প্রশ্নটা হচ্ছে যে এদের অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে কি? অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো আপনি। তা আপনি এখন কাজ, আর এই মানে এই সমস্ত কথাগুলো বলা কি জানেন, যে ওনার নিজের যে অপকর্মগুলো করতেছে, নিজের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো করছে, সেগুলোর থেকে দূরে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, প্রায় দেখবেন অনেকেই বলে যে গ্রামীণ ব্যাংক করলে তার কি, তার তো কোনো মালিকানা নেই, তার কোনো শেয়ার নেই, কেমন। তো এই প্রসঙ্গে আমাদের প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরীর সঙ্গে বহু বছর আগে, তখন জিয়াউর রহমান ক্ষমতায়, আমি একবার ওনাকে বলছিলাম যে স্যার, উনি তো খুব সৎ মানুষ। তো আমাকে উনি বললেন যে শোনো আচ্ছা, তার তো অসৎ হওয়ার কোনো কারণ নাই, সমস্ত দেশই তো তার সম্পত্তি, সে কেন অসৎ হতে যাবে? তো তখন আমার মনে হলো যে ডক্টর ইউনূসের বেলায় তো একই ব্যাপার। গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিকানা নাই, শেয়ার নাই, থাকার তো দরকার নেই। উনি তো গ্রামীণ ব্যাংকের যত এবং স্বাস্থ্য সংস্থার যত প্রতিষ্ঠান আছে, সবগুলোর ডিফ্যাক্ট মালিক তো সে, তাই না? এবং তিনি দেখেন, আগে আমার মানে লোকটার ট্রান্সফরমেশন আমি আমার নিজের চোখে দেখলাম। আগে যখন ওনাকে আমি 1987 সাল থেকে ইন্টারভিউ করছি আর কি, অনেক লেখা, পজিটিভ লেখা লিখেছি, বিদেশের বড় বড় কাগজের কাভার স্টোরি লিখেছি ওনার জন্য আমি। আচ্ছা, যাই হোক, সেল করার জিনিস আমি করেছি আর কি, বাংলাদেশ নিয়ে এত নেগেটিভ কথা, উনি ভালো। আচ্ছা, এখন তখন আমি গ্রামীণ ব্যাংকে, উনি মিরপুরে যে হেডকোয়ার্টার আছে ওখানে একটা ফ্ল্যাটে থাকতেন। আর ওনার অফিসে মানে কোনো সোফা টোফা ছিল না, সব কাঠের চেয়ার, কাঠের টেবিল, এবং কোনো এয়ার কন্ডিশনার ছিল না। কিছুদিন আগে ওই লামিয়া মোর্শেদের বাবা, উনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, কায়সার মোর্শেদ, উনি কিছুদিন অল্প সময়ের জন্য ফরেন সেক্রেটারি ছিলেন। সেই সূত্রে আমার সঙ্গে ওনার বেশ ঘনিষ্ঠতা ছিল। তিনি মারা গেছেন কিছুদিন আগে। আমি জানাজাতে গেলাম গুলশানে, এমন হঠাৎ দেখি যে ওই
ডক্টর ইউনূস ওই কিতে মানে প্রাডো গাড়িতে এসে নামতেছে, আর আগে উনি চলতেন মাইক্রোবাসে। কেমন, এটা আমার নিজের চোখে জানি। আমি আমার হঠাৎ দেখে অবাক হয়েছি যে কি ব্যাপার, এখন প্রাডো গাড়িতে চড়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, সেটা ঠিক আছে, ভালো কথা। তারপরে এখন উনি মিরপুর থেকে গুলশানে শিফট করে গুলশানের বাসায় গেছে। মানে সব এলিট ক্লাসদের ইয়ে আর কি, কেমন। এটা আপনি কোন সময়ের কথা বলতেছেন? উনি মানে প্রধান উপদেষ্টা হওয়ার আগে? আগে আগে জাস্ট আগে আগে, এই যে কিছুদিন আগে যে লামিয়া মোর্শেদের বাবা মারা গেছে তখন আর কি। আমার সাথে আচ্ছা। আমি সালাম দিলাম যে স্যার কেমন আছেন, বললো ও তুমি তো একটু শুকায় গেছো, বললেন আর কি। তো তো যেহেতু জানার তো ব্যাপার ছিল, তো অত বেশি আলাপ হয় নাই। কিন্তু আমি তখনই চিন্তা করতে পেরেছিলাম যে এই লোকটা এরকম ট্রান্সফরমেশন হলো কিভাবে। আগে তো মাইক্রোবাসে ছিল, সারা জীবন গরিবের জন্য কাজ করেছে, কেমন। তো এখন আরেকটা যে উল্লেখযোগ্য মানে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, এই যে গণ অভ্যুত্থানটা আমরা তো অনেক আশা করেছিলাম এটা, যে এটা নিয়ে এবার দেশে ভালো ভবিষ্যৎ দেশ চালাবে। আর বিশেষ করে ছাত্র জনতা, ছাত্র যে সমন্বয়ক, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে, এরা সৎ ছেলে পেলে হবে, এরা ভালোভাবে দেশ চালাবে, কেমন। তো এখন এই যে ছাত্ররা, আমরা খুব আশা করেছিলাম যে এদের, এরা করলো কি, আসার সঙ্গে সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে গেল, কেমন। আপনি নিশ্চয়ই খবরের কাগজে বা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন যে শয়ে শয়ে কোটি টাকা তারা ট্রান্সফার পোস্টিং, ওই আগের আওয়ামী লীগের নেতা নেত্রীরা যা করতো ঠিক সেগুলাই করতেছে, পোস্টিং নিয়ে পয়সা নিচ্ছে এটা। আসিফ মাহমুদ, সে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে, কম্বল দিতে যায়। তারপরে হাসনাত সার্জিস, এরা প্রাডো গাড়িতে ঘুরে। তো আমার তখনই সন্দেহ ছিল যে ডক্টর ইউনূসকে থামাচ্ছে না কেন। একটা কথা তো বলবে যে বাবা তোমরা এই 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 সমস্ত কাজ করো না, এটা জনমনে আমাদের নিয়ে নেগেটিভ একটা ধারণা তৈরি হবে, এগুলো তোমরা করবা না। কিন্তু দেখলাম যে তাদের কি একবারও তিনি ডেকে বলছেন যে তোমরা এগুলো কেন করতেছো। করতেছে না এই কারণে যে তার নিজের নৈতিক কোনো আহ, কি বলে এটাকে, স্ট্রেংথ নাই, মোরাল স্ট্রেংথ নাই এটা বলার জন্য। তার কারণে এই ছাত্ররাই বলবে যে স্যার আপনিও আখের গুছাইতেছেন, আমরাও গুছাই, অসুবিধা কি আছে। যদি উনি নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকতেন, কেমন, তাহলে তো সঙ্গে সঙ্গে এগুলা স্টপ করতেন। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে তত উনি বেপরোয়া হয়ে যাচ্ছেন। আর এই যে মাঝে যে সেনাবাহিনীর মানে সেনা প্রধানের বক্তব্য নিয়ে উনি একটা হুলস্থুল করে দিলেন, হুমকি দিলেন যে আমি চলে যাব, আমার ইয়ে করা হচ্ছে না, এসবও আমার কাছে সব নাটক মনে হয়। হঠাৎ করে তার তিনি মানে এই আপনার কাছে এই যে ডক্টর ইউনূসের যে মাঝখানে মানে আপনার কাজ করতে পারছেন না বলে উনি যে পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন বলে মিস্টার নাহিদ ইসলাম যে জিনিসটা প্রচার করেছেন, এটা কি আপনার কাছে নাটক মনে হচ্ছে? সবকিছু সাজানো, সবকিছু সাজানো। আপনি জাস্ট সিকোয়েন্স গুলো দেখেন। তারপরে হঠাৎ করে তার যে সমস্ত মানে সমর্থকরা আছে সব লাফ দিয়ে পড়লো যে ওনাকে থাকতে দিতে হবে, নাহলে দেশের সর্বনাশ হবে। আমার একটাই প্রশ্ন সবার কাছে, যে পৃথিবীতে ইন্ডিসপেন্সেবল তো কেউ না, তাই না। একটা মানুষ, ওনার বয়স হয়েছে 85 বছর, পড়তে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তো তার মানে আর জীবনে চাওয়া পাওয়ার কিছু ছিল না। তো উনি এই সমস্ত কাজগুলো কেন করতে গেলেন। আর উনি হুমকি দিচ্ছেন আমি চলে যাবো, চলে গেলে কি হবে। আমি গতকালকে লেখায় এটা লিখেছি যে বাংলাদেশ কি বঙ্গোপসাগরে ডুবে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে চাই এটা ডুববে না। এবং বাংলাদেশ কি আরো খারাপ অবস্থায় চলে যাবে, আমি নিশ্চিতভাবে বলতে চাই আর এর চেয়ে খারাপ অবস্থা আর হবে না। অন্তত হাসিনার থেকে খারাপ অবস্থা হবে না, কেমন। তো আপনি এই ধরনের বারবার করে হুমকি দিচ্ছেন, আর নির্বাচনের কথাবার্তা অন্যান্য দলগুলো বলতেছে, তখনই আপনি এই সমস্ত মানে এই নাটক আর ন্যারেটিভ আপনি শুরু করছেন। এটা কি ব্যাপার। আপনি যদি নিজের নিজের যেটা বললাম, উনি যদি এই বিতর্কিত কাজগুলো তার নিজের স্বার্থে যদি না করতেন, তাহলে দেখেন সমস্ত আগে যে জনসমর্থন উনি পেয়েছিলেন প্রথম দিকে, এখন কি সেটা আছে। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা বলে যে ভাই ওই যা হয় আগের মতোই, ক্ষমতায় যে আসে ওই একই রকম কাজ করে। তো এটা আমার শুনতে খুব খারাপ লাগে যে ডক্টর ইউনূস সম্পর্কে এই ধরনের কথা আমি কেন শুনি। তো উনি তো এটার জন্য ওটা এককভাবে নিজে দায়ী। আর আমি তো এটাও বলবো যে দুর্নীতিকে উনি প্রশ্রয় দিচ্ছেন, কেমন। দুর্নীতিকে প্রশ্রয় না দিলে আপনি এই হাসনাত সার্জিস বা এই নাহি ইয়ে কি বলে আসিফ মাহমুদ, এরা এরা এদের তো একটা মানে তাদের জবাবদিহিতা আনা উচিত ছিল। তাদেরকে বলা উচিত ছিল তোমাদের ব্যাংকের হিসাব দাও, কেমন। তারপরে ওই মেন যারা বসুন্ধরার মালিকের কাছ থেকে 1500 কোটি টাকা নিচ্ছে, এটা মানে ফেসবুকে আসছে, আমি নিজেও এটা নিয়ে লিখেছিলাম কি একবারও ডক্টর ইউনূসের অফিস থেকে বা তারা কি বলতেছে যে টাকা পয়সা ছাড়া নির্বাচন করা যাবে না। তো তার মানে কি, মানে
রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ঘটেছে, তোমরা সেই দুর্বৃত্তায়নের অংশ। তা আমরা পরিবর্তনটা কি দেখতে পাচ্ছি? যার যার নিজের আখের গোছানো ছাড়া আর কোথায় কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমাকে। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। আমরা কথা বললাম, আমার মনে হয় এই কথাগুলি আসলে আরো ডিটেইলে বলা দরকার, আরো সময় নিয়ে বলা দরকার। আমরা আগামীতে আবার বসবো আপনার সঙ্গে। এখন অনেক সময়, আমাদের সময়ও খুব সীমিত, এর মধ্যে শেষ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব সিনিয়র সাংবাদিক জনাব আসাদ মাহমুদ ওনার বিচিত্র অভিজ্ঞতার কথা বললেন, এবং ওনার যে আশা ভঙ্গের যে বেদনা, সেটাও কিন্তু ওনার কথায় আমরা কিছুটা হলেও টের পেলাম। তো আমরা নিজেরাও, আপনারাও ভাবুন, আমরা কি এরকম কিছু একটা চেয়েছিলাম? আমার তো মনে হয় নিজে থেকে যে ডক্টর ইউনূসের একটা বিশাল সম্ভাবনা ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। উনি একজন বুদ্ধিমান মানুষ, উনি কেন সেই সুযোগটা হারালেন? কেন উনি সেই প্রচলিত চোরাগুলিতে পা ডুবালেন? এই বিষয়টা আমার কাছেও ক্লিয়ার না। আমরা আশা করবো, এরপরেও আমরা আশাবাদী হতে চাই যে পরিস্থিতির পরিবর্তন হবে। আমরা আগামীতে আবার আলোচনা করবো। আপনার সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।